ঠিক করে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার আমার ওই যে মেকআপ মিট দিছিলাম তো আপনি মেসেজ দিতে বলছিলেন যে আমি তো হচ্ছে আমাদের কোয়ালিটি না তো এটা হচ্ছে আপনার বলছি হ্যাঁ কোয়ালিটি সেটা না কোয়ালিটি দ্বারা সেখানে জয়েন করতেছে আচ্ছা ১ নাম্বার হচ্ছে আমাদের হ্যাঁ কোয়ালিটি ইস্যু ছিল একটা। কোয়ালিটি ইস্যু মানে হচ্ছে যে তোমার কোনো একটা প্রবলেম কোয়ালিটি ইস্যু তো আমরা পড়ছি না, কোয়ালিটি ইস্যু না সরি আমাদের কোয়ালিটি হয়ে গেছে তোমার মিডের মধ্যে। আমাদের এখানে চ্যাপ্টার শুরু হয়েছে হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট মানে হিউম্যান রিসোর্স বা রিসোর্স ম্যানেজমেন্ট একটা মানে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য প্ল্যান তৈরি করি আরকি। এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তারপর আমাদের আছে রিস্ক ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট মানে কেনাকাটা, তারপরে তোমার হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আমাদের আরেকটা হলো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, হ্যাঁ? আর আরেকটা আছে প্রথম দিকে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। যেখানে সবগুলার ইন্টিগ্রেশন আছে। এখন কোনটা থেকে কিরকম প্রশ্ন মানে সাধারণত থাকে এবং কোনটার ক্ষেত্রে কিরকম দরকার হয় সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি আরকি, হ্যাঁ? তো আমি কি বই দেখে পড়বো নাকি তোমাদেরকে স্যার বললে তোমরা হুম? বুকটা দেখাই দিলে স্যার একটু ভালো হইতো আমাদের জন্য। এটা দেখালে ভালো হতো না? আচ্ছা দাঁড়াও। বুকটা হচ্ছে কি বুকটা যখন আমি আপলোড দেই আমার ইয়ের মধ্যে যে এই তোমার নিচের এটা না স্লো হয়ে যায় হঠাৎ করে। কারণ বইটা প্রায় 10 মেগা 12 মেগা তো এটা সমস্যা হয় বটে। আচ্ছা আমি একটা কাজ করি আমি কয়েকটা মানে যে জায়গাগুলোর দরকার হয় সেগুলোর ছবি দিয়ে তোমাদেরকে দেখাই, হ্যাঁ? তাহলে ভালো হবে। ঠিক আছে। ১ নাম্বার হচ্ছে রিস্ক আচ্ছা প্রথমবার যদি আমি থেকে চিন্তা করি আম দাঁড়াও। তোমরা কেউ কি দিতে পারবা? এটা অন করতে পারবা? বইটা অন করতে পারবা? তাহলে আমার জন্য সুবিধা হয়। তোমরা যদি বইটা অফ করে এখানে এক্সেল দিতে পারো তাহলে আমি ওই জায়গাগুলোতে চলে যাবো সরাসরি। তোমরা কি অফ করতে পারবা বইটা? মানে শেয়ার দিতে পারবা স্ক্রিন শেয়ার? পারবা কেউ? ইমন, নিধি জি স্যার করছি। ভালো। আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে একটা কাজ করো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট চ্যাপ্টার। ঠিক আছে? রিস্ক ম্যানেজমেন্ট আছে বোধহয় কত নাম্বারে দেখো 9 নাম্বার বা 10 নাম্বারে রিস্ক ম্যানেজমেন্ট আছে। কোথায় আছে দেখো রিস্ক ম্যানেজমেন্ট?
প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট। পরে যাও। রিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ। তো রিস্ক ম্যানেজমেন্ট এখন একটা পেজ ইতে রাখো, স্ক্রিনে রাখো বড় করে, তারপর নিচে দিকে আঁকাও, হ্যাঁ। রিস্ক ম্যানেজমেন্টের প্রশ্নে কিন্তু খুব সুন্দর একটা ধারাবাহিকতা আছে, ঠিক আছে? আমি তোমাদের আগে ধারাবাহিকতাটা বোঝাইনি। ধারাবাহিকতাটা হচ্ছে কি, নাম্বার 1, তোমার সিনারিও থেকে রিস্ক আইডেন্টিফাই করতে হবে। এটা তো সাধারণ একটা জিনিস। সিনারিওটা দিল, সিনারিওতে বলবে যে এরকম এরকম কাজ হচ্ছে, তুমি এরকম জায়গায় কাজ করতেছো, মাল্টিন্যাশনাল কোম্পানি হোক অথবা একটা বিদেশি কোম্পানি হোক বা কোনো একটা সফটওয়্যার তৈরি করা হোক, যাই কিছু হচ্ছে, একটা প্রজেক্ট চলতেছে। এখন এই প্রজেক্টের মধ্যে তুমি কতগুলা 4-5টা নেগেটিভ রিস্ক, একটা পজিটিভ রিস্ক এরকম বের করতে হবে তোমার, মানে তুমি আইডেন্টিফাই করো। তারপরে এখানে তোমাকে রিস্ক লিখতে হবে যে তুমি ধরো একটা প্রজেক্ট হচ্ছে আমার একটা ইউনিভার্সিটির জন্য আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছি। তাহলে এই প্রজেক্টের জন্য আমরা রিস্ক কি হতে পারে? আর রিস্ক সাধারণত আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড রিস্ক গুলো কোনগুলো হয়, যেমন আমরা প্রজেক্টের যে ট্রিপল কনস্ট্রেন্ট তৈরি করি, যেমন স্কোপ, টাইম, কস্টের যে ফ্রেম তৈরি হয়, আমাদের কোনো কারণে কস্ট বেশি লেগে যেতে পারে, কোনো কারণে টাইম বেশি লেগে যেতে পারে, কোনো কারণে আমার স্কোপ মানে কাজ বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, কাজ ঠিক মতো কমপ্লিট নাও হতে পারে। আমি যখন রিস্ক লিখবো, ওই কারণটা সহ আবার রিস্ক আইডেন্টিফাই করতে হবে। আমাদের ছেলেমেয়েরা রিস্কের নাম লিখে কি কস্ট রিস্ক, কস্ট বেশি লাগতে পারে, কিন্তু কেন লাগতে পারে সেটা লেখে না। সেটাও তোমাকে সিনারিওর সঙ্গে ম্যাচ করে কোথাও লিখতে হবে। সিনারিও বলা আছে যে এখানে অলরেডি অনেকদিন সময় পার হয়ে গেছে, সময়টা খুব ক্রিটিক্যাল বা এরকম একটা কিছু, তার মানে হচ্ছে সময়ের একটা রিস্ক আছে। তুমি তখন বলতে পারো যেহেতু প্রজেক্টটা অনেক আগে শুরু হয়েছিল এবং প্রজেক্টটা বাহাইন্ড শিডিউল চলতেছে, মানে সবকিছু দেরি করে কাজ হচ্ছে, শিডিউলের পিছনে পড়ে গেছে, অতএব রিস্কটা এখানে অনেক বেশি বিভিন্ন কারণে। প্রজেক্টের মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরেই তাহলে এই সময়টা কাজ করার একটা রিস্ক থেকে আছে। তুমি একটা অন্যরকম কিছু বানাতে পারো। তুমি বলতে পারো যে তোমার আমাদের প্রজেক্টের মধ্যে প্রজেক্ট ম্যানেজার নতুন, এক্সপার্ট না, অতএব প্রজেক্ট ম্যানেজারের জন্য সবকিছু বুঝে কাজ করতে করতে সে দেরি করে ফেলতেছে। মানে তুমি সময় লাগানোটা বিভিন্ন কারণ দিয়ে করতে পারো আর কি। তারপরে তুমি বলতে পারো যে ক্লায়েন্টরা নতুন, তারা নিত্য নতুন রিকোয়ারমেন্ট যোগ করতেছে, অতএব কাজ করে শেষ করা যাচ্ছে না, এই জন্য সময় বেশি লাগছে। মানে তুমি এই কারণটা সহ না বললে কিন্তু কোন মার্কটা পাবে না। আমাদের ছেলেমেয়েরা হাবিজাবি করে দৌড়াদৌড়ি করে করে কি বলে কস্ট রিস্ক, টাইম রিস্ক, কোয়ালিটি রিস্ক, তারপরে প্রকিউরমেন্ট রিস্ক, এরকম কতগুলো রিস্কের নাম লেখে। এগুলো তো নাম হলো না, কেন প্রকিউরমেন্টের মধ্যে রিস্ক থাকবে? প্রকিউরমেন্টের মধ্যে আমরা যে হিসাব ঠিক মতো আমরা করতে পারিনি, আমরা যে ফোরকাস্ট করছিলাম ফোরকাস্টটা রং হয়েছে, সেই জন্য আমাদের বাজেট বেড়ে যাচ্ছে। এইভাবে রিস্কটাকে লিখতে হবে তোমার। তুমি একটা কাজ করবা, আমি তোমাদের একটা বুদ্ধি শিখিয়েছিলাম, সেটা হচ্ছে কাজের মধ্যে বলছিলাম যে তুমি নেটে সার্চ দিবা টপ 25 আইটি প্রজেক্ট রিস্ক, আইটি প্রজেক্টের 25টা প্রজেক্টটা টপ 25 রিস্কের আইডেন্টিফাই করো। এবার যে টপ 50, টপ 100, টপ 100, টপ 25 এরকম লিস্ট চলে আসবে তখন। এরকম 10-15টা পড়ে রাখো তুমি। পড়লে তুমি বুঝবা যে কিভাবে করতে হয়, লিখতে হয় আর কি। তো এখানে কিন্তু নাম্বার আছে। তুমি যখন 5 নাম্বারে যদি একটা প্রশ্ন থাকে, 5 নাম্বার কিন্তু এমনি আসলে এই ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা পাবে না। তারা যদি লিখে দেয় কস্ট রিস্ক, তাহলে কিন্তু অর্ধেক নাম্বারও নাও আসতে পারে। সেজন্যে লিখবা এখানে কস্ট বেশি লাগতে পারে, রিজনটা সহ তুমি এখানে লিখবা। তখন তোমার বোঝা যাবে যে কস্ট রিস্ক মানেটা কি দাঁড়ায়। মানে তো এটা হচ্ছে আমাদের চাওয়া আর কি তোমাদের কাছ থেকে। তুমি বলবা যে এই কারণে কস্ট বেশি লাগতে পারে। তোমার লিস্ট না তোমাকে বলে যে 5টা রিস্ক লেখো, আইডেন্টিফাই করো। নাম্বার 1 কস্ট রিলেটেড রিস্ক। নাম্বার 1 তুমি লিখলা যে কাস্টমার নিত্য নতুন এই অ্যাড করার একটা টেন্ডেন্সিটা, সুতরাং এখানে অনেক কস্ট বেশি লেগে যেতে পারে এই প্রজেক্টটা শেষ করতে। এই কাস্টমার যে নিত্য নতুন রিকোয়ারমেন্ট অ্যাড করতে পারে, এইটাই হচ্ছে তোমার ওই অ্যাডিশনাল বিষয়। তুমি বলতে পারো আমাদের প্রোগ্রামাররা সব নতুন বা কাজ করতেছে সব নতুন প্রোগ্রামারদের নিয়ে, অতএব এরা সময় অনেক বেশি লাগাই দিতে পারে বা এরা ঠিক মতো কাজ নাও করতে পারে, অতএব এখানে বারবার করে একই কাজ করা হতে পারে, সেজন্য কস্টিংটা বেড়ে যেতে পারে। তো এটা হতে পারে। সময়টাও এরকম কোনো কারণে বেড়ে যেতে পারে, ঠিক মতো সাপ্লাই যায়নি, কাজ স্লো হচ্ছে, অনেক কারণে এই হচ্ছে ওই হচ্ছে, বুঝতে ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে, কমিউনিকেশনের সমস্যা হচ্ছে, প্রকিউরমেন্ট দেরি করে আসতেছে, কোনো একটা রিজন দিয়ে বলতে হবে এই কারণে ওইটা হচ্ছে।
এটা হচ্ছে আমার 1 নাম্বার প্রশ্ন রিস্কের ক্ষেত্রে, রিস্ক আইডেন্টিফাই করো। তারপরে আমরা সাধারণত বলি আইডেন্টিফিকেশনের পর রিস্ক ইভালুয়েট করো। তোমরা একটু নিচের দিকে আসো তো, এই যে রিস্কের ইচ্ছাটাতে যে নিচে যাও, আরেকটু নিচে যাও। রিস্ক ইভালুয়েশন বলে একটা জিনিস আছে, দেখবা আরেকটু নিচে। রিস্ক আইডেন্টিফিকেশনের এখানে অনেক কথা আছে, এত কথা পড়ার কিছু নাই। রিস্ক আইডেন্টিফিকেশন সরাসরি ওই যে বললাম সিনারিওর উপরে বেস করে কতগুলো রিস্ক আইডেন্টিফাই করে ফেলতে হবে। পরে নিচে যাও, আরো নিচে, আরো নিচে। রিস্ক রেজিস্টার বলে একটা জিনিস আছে, সেটা আমরা দেখবো না। আচ্ছা পরে যাও, আরো নিচে। হ্যাঁ, এই জায়গাটায় থাকো, ডান পাশে এই যে এটা আছে, এটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস। রিস্কের একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিসের জন্য এটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে তোমার যে প্রবাবিলিটি ইমপ্যাক্ট ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ইমপ্যাক্ট ম্যাট্রিক্স। মানে এটা হলো যে তোমার একটা রিস্ক হওয়ার প্রবাবিলিটি কত, এবং প্রবাবিলিটি এটা যদি রিস্কটা যদি হয় তাহলে কতটুকু ইমপ্যাক্ট ফেলবে প্রজেক্টের মধ্যে। এটা আমরা সাধারণত প্রজেক্ট ম্যানেজার সব তার এক্সপার্টদের ডেকে নিয়ে, সে ধরো 10টা রিস্ক আইডেন্টিফাই করলো, 10টা রিস্ক নিয়ে বসে এখন বলবে যে আচ্ছা বলেন 1 নাম্বার রিস্ক, এটার প্রবাবিলিটি কিরকম হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা কত? 50%, আচ্ছা মাঝামাঝি। এটা যদি হয় তাহলে ক্ষতি কিরকম করবে, তাহলে এটা খুব মেজর ক্ষতি করবে, তাহলে এটা হাই ইমপ্যাক্ট মিডিয়াম প্রবাবিলিটি এরকম জায়গায় যাবে। হাই ইমপ্যাক্ট মিডিয়াম প্রবাবিলিটিতে যাবে। ওই যে এখানটা খালি আছে, ডান পাশে মাঝখানে অংশটাতে খালি আছে, এখানটায় বসবে, তাহলে ওই রিস্ক নাম্বার 1 ওখানে বসে। দেখো এখানে, দেখো রিস্ক 1 রিস্ক 4 কোথায় আছে? হাই প্রবাবিলিটি হাই ইমপ্যাক্টে আছে। তার মানে এই দুটো রিস্ক সবচেয়ে বেশি পরিমাণে খারাপ। আচ্ছা, এটা তো আসলে আমরা এখানে মুখে মুখে বলে দিচ্ছি। রিয়েল লাইফে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার অথবা টিম লিডার তার সব টিম লিডার মেম্বারদের সাথে বসে আলোচনা করে ঠিক করে কোন রিস্কটা কোন জায়গায় বসবে। আমরা এখন পরীক্ষার মধ্যে শুধু দেখতে চাইবো যে তোমরা এই বিষয়টা জানো কিনা, যে রিস্কটাকে একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মধ্যে দিয়ে যেতে হয়। মানে আমরা রিস্কগুলোর কোয়ালিটি যাচাই করি। আমরা প্রশ্নটা কিভাবে করব? একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিস তুমি ব্যাখ্যা করো। মানে এখানে তুমি রিস্কগুলোকে তুমি যে 5টা দিকে আইডেন্টিফাই করছো, কোন একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিস এর মধ্যে দিয়ে তুমি যাও, অথবা একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিস এই যে 5টা দিনের জন্য করো, 5টা রিস্কের জন্য করো। তখন তুমি কি বলবো? আমি কোয়ালিটেটিভ অ্যানালিসিস এর জন্য এই প্রবাবিলিটি ইমপ্যাক্ট ম্যাট্রিক্সটা ফলো করতে পারি। অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই ইমপ্যাক্ট প্রবাবিলিটি ম্যাট্রিক্স বাই রিস্ক আর গিভেন বিলো। তুমি এই ছবিটা এঁকে তুমি 5টা রিস্ক 5টা জায়গায় ফেলে দিবা, বা তার কোনো কিছু নাই। রিস্ক 1 এই জায়গায়, রিস্ক 2 এই জায়গায়, রিস্ক 3 এই জায়গায়, উল্টা সবকিছু করে এখানে যেখানে ছবি যেটা ফেলতে পারো। তারপরে এটা থেকে তুমি এখন রিস্ক গুলাকে সাজাবা অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স। মনে করো এখানে রিস্ক 1 চলে যাবে সবার আগে, রিস্ক 4 যাবে তারপরে, তারপর রিস্ক 2 কোনটা যাবে? রিস্ক 9 যেতে পারে, তারপর 2 3 11 যেতে পারে, তারপরে 12 যেতে পারে। ঠিক আছে? মানে কোনটা প্রবাবিলিটি হাই, ইমপ্যাক্ট হাই, এরকম করে করে আমি সাজাই নিতে পারবো আমার 5টা রিস্ককে। এই কোয়ালিটিভ অ্যানালিসিসের পরে আমি সাজাবো। এখন তোমার এখানে সবচেয়ে বড় স্বাধীনতা হলো তুমি যে কোনো জায়গায় তোমার যে কোনোটা দিতে পারো, কারণ আমি ওটা দেখতে যাচ্ছি না যে তুমি কেন কোনটা কোথায় দিচ্ছ। তোমার ইচ্ছা তুমি দিয়েছো, কারণ তোমার প্রজেক্ট তুমি জানো কোনটাকে তুমি ইম্পর্টেন্ট বেশি মনে করছো, কোনটা কম মনে করছো। তো আমার কথা হচ্ছে এই যে তুমি ইমপ্যাক্ট প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা জানো, যেটার মাধ্যমে এই জিনিসটা করা হয়, এটা হচ্ছে পরীক্ষার খাতার মধ্যে লিখে দিতে হবে যে আমরা ইমপ্যাক্ট প্রবাবিলিটি ম্যাট্রিক্স এর মাধ্যমে রিস্কের কোয়ালিটেটিভ অ্যানালিসিস করতে পারি। সেকেন্ড তাহলে পয়েন্টটা ছিল কোয়ালিটেটিভ অ্যানালিসিস করা রিস্কের ক্ষেত্রে। এবং থার্ড পয়েন্ট হলো এই রিস্কগুলোকে যখন আবার নতুন করে উপর থেকে নিচে আমরা ইম্পর্টেন্স অনুযায়ী সাজাবো, কোন রিস্কের জন্য কি কি রেসপন্সেস গ্রহণ করবে। রেসপন্সেস, রিস্ক রেসপন্সেস, নিচে যাও। আরো নিচে। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস আমরা পড়াচ্ছি না, আমাদের সিলেবাসে বাদ দিচ্ছি আমরা এখান থেকে, কারণ আমাদের তো ডেটা নাই। রিয়েল ডেটা না থাকলে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করা যায় না। আচ্ছা আরো নিচে যাও। এখানে একটু রাখো তো, এখানে একটু রাখো। এই যে দেখো তোমার এই যে বাম পাশে দেখো 4 কত, এটা 491 পেজের মধ্যে দেখো রিস্ক রেসপন্সেস এর কথা বলা আছে। রিস্ক অ্যাভয়েডেন্স দেখো, মানে 5 রকমের রেসপন্স করতে পারি। আমাদের
5টা রিস্ক থাকলে 5 রকমের না, সবগুলো রিস্কের রেসপন্স আমার নাও লাগতে পারে। আমরা 5 রকমের রেসপন্সের কথা তোমাদের বইতে লেখা হবে। রেসপন্স মানে অ্যাকশন আরকি। 5 রকমের অ্যাকশন নিতে পারি বিভিন্ন রকমের রিস্কের জন্য। যেমন একটা হচ্ছে রিস্ক অ্যাভয়েডেন্স। রিস্কটা আমরা এভয়েড করতে পারি কিনা সামহাউ। আচ্ছা, নতুন প্রোগ্রামারদের কারণে রিস্ক হয়ে যাচ্ছে। আমরা নতুন প্রোগ্রামার এটা ফুললি এভয়েড করে দেব। নতুন প্রোগ্রামারের সাথে আমি পুরনো প্রোগ্রামারও রাখবো বিচার। সফটওয়্যারে আমার এই রিস্কটা এভয়েড হয়ে গেল। আমার একটা সাপ্লায়ারের উপরে বেস করে আছি, আমার রিস্ক বেশি। আচ্ছা ঠিক আছে, আমি আরো 3টা সাপ্লায়ারকে কন্ট্রাক্টের মধ্যে রেখে দিলাম। কোন একটা ফেল করলে আরেকটাকে ধরবো, একটা ফেল করে সাপ্লায়ার ফেলিংটা আর আমার এখানে আসবেই না। এরকম এভয়েড করতে পারবো কিনা। মানে আমাদের কিন্তু উত্তর দেওয়ার সময় তোমাদেরকে প্রশ্নটা কি করা হবে? তুমি যে 5টা রিস্ক আইডেন্টিফাই করছো, এখন সিকোয়েন্সিয়ালি সাজাও, কোনটা বেশি কোনটা কম সেভাবে বলো। এখন ওই যে এটাকে যে ইভ্যালুয়েশনের উপর বেস করে কোনটার জন্য কি রেসপন্সেস তুমি গ্রহণ করবা, অথবা কোনটাকে তুমি কিভাবে ব্যাক ব্যাকআপ দিবা, হ্যাঁ? তোমাকে কোনটার জন্য তুমি কি প্ল্যান করবা সেইটা এখন তুমি আমাকে বল। মানে 5টার জন্য 5টা বলতে পারলে কিন্তু আরো 5 নাম্বার 6 নাম্বার চলে আসবে, 5 নাম্বার চলে আসবে এখানে। এখানে আমাকে বলতে হবে ধরো কস্ট রিস্ক যেটা ছিল, আমি কস্ট রিস্কটা যদি আমার যে কারণে হবে সেই কারণটা আমি এইভাবে দূর করার চেষ্টা করব। এটা রিস্ক অ্যাভয়েডেন্স এর মধ্যে পড়তে পারে। অ্যাভয়েডেন্স হতে পারে, তারপরে বলছে অ্যাকসেপ্টেন্স হতে পারে, রিস্ক ট্রান্সপারেন্স হতে পারে, রিস্ক মিটিগেশন হতে পারে, আর এক্সিলেশন হতে পারে। আচ্ছা, অ্যাভয়েডেন্স তো আমি দেখলাম, অ্যাকসেপ্টেন্স কোনটা হবে? রিস্ক অ্যাকসেপ্টেন্স। সবসময় কিন্তু রিস্ক আমি অ্যাকসেপ্ট করবো না, কিছু বিশেষ রিস্ককে অ্যাকসেপ্ট করবো। কোনটাকে অ্যাকসেপ্ট করবো কে বলতে পারবে? তুমি তো ক্লাস করছো 2-4 বার। যে রিস্কটা বলো, কোন রিস্কটাকে অ্যাকসেপ্ট করা যেত? সব রিস্ক পজিটিভ রিস্ক স্যার। যেগুলো লো হ্যাঁ, যেগুলো পজিটিভ রিস্ক তো বলার দরকার নাই। যেগুলো লো প্রবাবিলিটি লো ইম্প্যাক্ট, তাই না? সেই রিস্কগুলোকে অ্যাকসেপ্ট করা যাবে। আমার 1 কোটি টাকার প্রজেক্ট, আমার একটা প্রজেক্টের মধ্যে 5,000 টাকা ক্ষতি হতে পারে কোনো একটা রিস্কে। এটা আমি চিন্তাই করবো না, এটাই আমি অ্যাকসেপ্ট করে নেবো। ঠিক আছে, 1 কোটি টাকার প্রজেক্টে আমার লাখখানেক টাকার নিচে কোনো ক্ষতি না। ঠিক আছে, সেটা হচ্ছে আমার মানে অ্যাকসেপ্টেন্স এর মধ্যে চলে যাবে। এখন তুমি পরীক্ষার খাতার মধ্যে একটা ওই যে একটু আগে তুমি যে ইভ্যালুয়েশন করলা, কোনো একটাকে রিস্ক নাম্বার 1 এর পরে যেমন টপ প্রায়োরিটি, টপ প্রবাবিলিটি, টপ ইম্প্যাক্ট অফ রিস্ক ছিল, ওই 1 নাম্বারটার ক্ষেত্রে বলে দিলা কি অ্যাকসেপ্টেন্স করবো আমি, এটা কারণ এটা ছোট। তুমি তো ওখানে ছোট হিসেবে প্রেজেন্ট করো নাই, তুমি তো অনেক বড় রিস্ক হিসেবে প্রেজেন্ট করছো। তো ওটার ক্ষেত্রে নিশ্চয়ই তুমি অ্যাকসেপ্টেন্স করবা না, ওটার ক্ষেত্রে তুমি অন্যগুলো চালাবে। এবং সাধারণত যেটা হয় রিয়েল লাইফে, খুব বড় রিস্কের ক্ষেত্রে এবং যার প্রবাবিলিটি খুব হাই, সেগুলোকে মিটিগেট করা যায়। এই যে তোমার 4 নাম্বারটা, রিস্ক মিটিগেশন মানে কমিয়ে আনা যায় কিছুটা। হ্যাঁ, ওটাকে অ্যাভয়েডও করা যায় না, এটাকে তোমার অ্যাকসেপ্টও করা যায় না। কারণ হচ্ছে এটা অ্যাকসেপ্ট করলে বিপদ, অ্যাভয়েড করলেও বিপদ হতে পারে। সুতরাং এগুলোকে মিটিগেট মানে কিছুটা রিস্কের ইন্টেন্সিটি কমিয়ে আনতে পারি কিনা। হয়তো এই রিস্কটা হলে আমার 1 কোটি টাকার মধ্যে 20% আমার লস হয়ে যাবে, মানে 20 লাখ টাকার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে আমি এমন একটা কাজ করবো, 20 লাখ টাকার ক্ষতিটা আমার হয়তো 1-2 লাখ টাকার মধ্যে বা 3-4 লাখ টাকার মধ্যেটা রইলো, মানে 20% আমার ক্ষতির মধ্যে আরো 20% রইলো, মানে আমরা 80% আমি ক্ষতি থেকে উদ্ধার পেয়ে গেলাম। এরকম একটা কাজ করতে হবে যেন অল্প ক্ষতি করে জিনিসটা যেন কমে আসে আমার রিস্কটা। এটাকে বলে মিটিগেশন। মানে সাধারণত বড় রিস্কগুলোর ক্ষেত্রে মিটিগেশনের জায়গাটা যাওয়া। মিটিগেশন মানে কমিয়ে আনা। যেমন একটা কথা আমরা বলতে পারি যে আমাদের নতুন প্রোগ্রামার নেওয়ার কারণে রিস্কটা আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা 2 জন পুরনো প্রোগ্রামার রাখলাম, এই কারণে আমার কস্ট একটু বাড়বে। কিন্তু নতুন প্রোগ্রামের কারণে যে সমস্যাটা হচ্ছিল, এরা করতে পারতেছিল না কাজ, পুরোনোরা নতুনদেরকে ট্রেনিং দিতে পারবে। বেশি টাফ কাজগুলো পুরোনোরা এক্সপেরিয়েন্সটা ওখান থেকে উদ্ধার করে দিবে নতুনদেরকে। তো এই কাজগুলো হলে তখন আর আমার এই রিস্কটা থাকবে না। তার মানে হচ্ছে মিটিগেশন। কিছুটা আমি খরচ বাড়ানোর কারণ খরচ বাড়িয়ে আমার এক্সপার্ট প্রোগ্রামার রাখলাম, তার ফলে আমার রিস্কটা কমে গেল। এই হচ্ছে মিটিগেশনের থিংকিংটা আর কি। মাঝখানে একটা বাদ পড়ে গেছে ট্রান্সপারেন্স। ট্রান্সপারেন্স মানে হচ্ছে আমার ঘাট থেকে আরেকজনের ঘাড়ে ছড়িয়ে দেওয়া। প্রজেক্ট ম্যানেজার যদি আমি হই, প্রজেক্ট ম্যানেজার বলি যে এই রিস্ক আমি আমার মাথায় রাখবো না, এটা কোথায় রাখবো? রিস্ক আমি ট্রান্সফার করে দিবো আরেকজনকে। কাকে ট্রান্সফার করে সাধারণত রিস্কগুলা? ক্লায়েন্টের ঘাড়ে ট্রান্সফার করে দেওয়া হয়। ঠিক আছে, তোমার মনে করো কোনো একটা প্রবলেম হচ্ছে, ক্লায়েন্ট সবসময় এখানে রিকোয়ারমেন্ট চেঞ্জ করতেছে। আচ্ছা ঠিক আছে, ক্লায়েন্টকে বললো আপনি আমাদের সাথে কাজ করবেন, আপনাকে আমার টিমের মধ্যে ইনক্লুড করে নিন। ক্লায়েন্ট যখনই নতুন একটা চেঞ্জ করবে, তখন ক্লায়েন্ট সাথে সাথে তোমরা এর মধ্যে নতুন বিয়োগ করে বাজেট কত টাকা আছে বিয়োগ করে দিবা। ক্লায়েন্ট সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনি তো নতুন এটা যোগ্য, সে যেহেতু সবসময় তোমার দলের মধ্যে কাজ করবে, এখন আর তোমার মাথা ব্যথা না, তারই মাথা ব্যথা
যে কোনটা সে যোগ করবে, কোনটার জন্য কত টাকা বাড়াবে, কত টাইম বাড়াবে, কত কস্ট বাড়াবে, কত তোমার মানে স্কোপ কতটুকু নতুন করে করবে, কাজ কতটুকু নতুন করে করবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা জাস্ট সেকেন্ড, এই টিয়া তুই একটু চা দিতে পারবি আমাকে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, সরি মাঝখানে মনে দেখে এখানে আমার এখানে একটু বাসা। আচ্ছা, তো ট্রান্সপারেন্সটাও বোঝা গেল না? ট্রান্সফার আমার নিচের ঘাট থেকে আমি রাজধানী ঘাট ট্রান্সফার করে দেবো রিস্কটা। যেমন আমরা অনেক সময় কি কাজ করি, আমাদের হয়তো বড় বড় জিনিসপত্র কেনাকাটা করতে হবে, আমরা বলি যে এই জিনিসপত্রগুলা এনে দেওয়ার দায়িত্ব ট্রান্সপোর্টের উপরে দিয়ে দিলাম। না, আমি নিজে আনতে যাবো না পোর্ট থেকে, ট্রান্সপোর্ট এটা এনে আমার বাসায় ফিট করে দিয়ে যাবে, ক্ষতি হলে তার ক্ষতি করে দেবে, এরকম একটা বিষয়। তো এরকম আর কি ট্রান্সফার করে দেওয়া। আরেকটা সবার নিচে লিখছে রিস্ক এসকেলেশন, এটা তোমরা কেউ করবা না, কিন্তু এটা জেনে রাখবা আর কি। এটা আমাদের যে প্রজেক্টের রিস্ক গুলো আসবে, এগুলো রিয়েলিস্টিক রিস্ক, এসকেলেশন আমাদের লাগবে না, এসকেলেশনটা কেউ আনা দরকার নেই। কিন্তু সেটা জেনে রাখতে হবে যে এসকেলেশনটা কি। এসকেলেশনটা হচ্ছে আমাদের এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের বাইরে চলে যাওয়া আর কি। মানে টিম তো নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে কাজ করে, নির্দিষ্ট ক্যাপাসিটির মধ্যে কাজ করে। তো আমরা যেটা করবো, মনে করে এমন একটা জিনিস হইলো যে ক্ষেত্রে যে জিনিসটা আমাদের পক্ষে ট্যাকেল করা সম্ভব হচ্ছে না, এই পুরো প্রজেক্ট ম্যানেজারের পক্ষে ট্যাকেল করা সম্ভব হচ্ছে না, তখন আমরা এটাকে এসকেলেশনে দিয়ে দিই, মানে এর ওপরের লেভেলের কাছে হ্যান্ড ওভার করে দিব পুরো জিনিসটাকে। এটাই হচ্ছে এসকেলেশন আর কি। হ্যাঁ, তো এসকেলেশন বলতে আরেকটা জিনিস আছে, যেমন ধরো কোভিড হইলো, সারা বিশ্ব অ্যাটাক হয়ে গেল না, সারা বিশ্বের মধ্যে অ্যাটাক করতেছে, তখন আমরা এই রিস্কটাকে আমরা এসকেলেশনে দিয়ে দিব। তো সবাই মিলে বসে ঠিক করবে যে কোভিড যেহেতু সারা পৃথিবীতে অ্যাটাক করতে, ঠিক আছে আমরা তাদের কিছুটা ছাড় দিচ্ছি, ওরা তাদের কিছুটা ছাড় দিই, সবাই মিলে ছাড় দিয়ে প্রজেক্টটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া আর কি, সব পার্টির উপর এটা ছেড়ে দেওয়া। তখন এটাকে বলে এসকেলেশন। এসকেলেশন আসলে আমাদের দরকার নাই, মানে আমরা এসকেলেশনটা সাধারণত দিতে গেলে বিপদে পড়বা, এসকেলেশন না দিয়ে অন্যগুলা তুমি দেওয়ার চেষ্টা করবা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাভয়েডেন্স, তারপর ট্রান্সপারেন্স, মিটিগেশন, এই তিনটার মধ্যে থাকতে পারো কিনা। কারণ অ্যাকসেপ্টেন্স দিতে গেলে ওই যে ছোট রিস্কের আইডেন্টিফাই করতে হবে, মানে কন্ডিশন আছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সবচেয়ে বড় রিস্কও আমি অ্যাকসেপ্টেন্সের মধ্যে নিতে পারবো না, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। তাহলে মেজর তিনটা অংশ কিন্তু আমার হয়ে গেল রিস্ক ম্যানেজমেন্টের প্রশ্ন থেকে। নাম্বার 1 রিস্ক আইডেন্টিফিকেশন, নাম্বার 2 হচ্ছে রিস্ক তোমার ইভালুয়েশন, নাম্বার 3 হচ্ছে রিস্ক রেসপন্স, ঠিক আছে। আর এছাড়া আরেকটা জিনিস রিস্কের থাকে, সেটাকে বলে রিস্ক রেজিস্টার। আচ্ছা, রিস্ককে আমরা কিভাবে রেজিস্টারের মধ্যে লিখি, কারণ আমাদের সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের ডকুমেন্টেশন, তো এই ডকুমেন্টেশনের একটা অংশ হচ্ছে ডকুমেন্টিং করা আর কি। তো রিস্ককে কিভাবে ডকুমেন্টিং করা হয়, আরটিএম যেমন ছিল না, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, তারপরে তোমার আরো কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমরা একটা ইয়ের মধ্যে লিস্ট আকারে করতাম। রিকোয়ারমেন্ট গুলো আমরা এভাবে লিখে রাখি যে রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 3, এরকম ভাবে আমাদের রিস্কের ক্ষেত্রে লেখা থাকে, যে এটাকে বলে রিস্ক রেজিস্টার। তো রিস্ক রেজিস্টার নিয়েও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে একটা রিস্ককে তুমি রেজিস্টারের মধ্যে স্টোর করে দেখাও যে রেজিস্টারে কিভাবে রিস্ককে স্টোর করা হয়। এটা আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর রিস্ক রেজিস্টারের কথা বলা আছে, ওই অনুযায়ী একটা যে কোনো একটা রিস্ককে তুমি ওই অনুযায়ী লিখে দিবা। রিস্কের মধ্যে আর কিছু নাই। রিস্কটা আমি প্রথম বললাম এই কারণে যে রিস্কের প্রশ্নটা অনেক বড় হয় এবং এখান থেকে তোমার অনেক নাম্বার থাকে, 10-12 নাম্বার চলে আসতে পারে রিস্ক কিছু, পুরো 40 মার্কসের মধ্যে। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, তাই না? সফটওয়্যার প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বলে একটা জিনিস ছিল। প্রকিউরমেন্ট মানে কেনাকাটা। তো কেনাকাটা থেকে কিন্তু অঙ্ক থাকে, বুঝতে পারছো? কেনাকাটার অঙ্ক থাকে। অঙ্ক কিরকম থাকে? একটা নতুন মেশিন আমি কিনবো, নতুন মেশিনটা প্রতিদিন এত টাকা খরচ করবে, নতুন মেশিনটার দাম এত, অতএব আমার 3 মাসে যদি প্রজেক্ট হয় তাহলে আমার নতুন মেশিনটার টোটাল কত খরচ হবে। তাছাড়া নতুন মেশিনের বিকল্প হিসেবে আমি একটা মেশিন হায়ার করতে পারি। হায়ার করতে গেলে আমার প্রতিদিন তার যাদের কাছে আমি হায়ার করবো তাদেরকে কত টাকা দিতে হবে, এবং তো এতটা ঋণ হলে আমার কত টাকা, অনেক সময় ডাউন পেমেন্ট করতে হয়, কিছু একটা অংশ ডাউন পেমেন্ট মানে কিছু টাকা জমানো দিয়ে আনতে হয়। এটা আবার ফেরত পাওয়াও যায়, এটা আবার অনেক সময় ফেরত পাওয়া যায় না, নন রিফান্ডেবল হয়। তো এই তাহলে তখন আবার হিসাব করে দেখবো যে টোটাল তাহলে কত টাকা হলো।
তারপর আবার অনেক সময় আছে আমরা সেকেন্ড হ্যান্ড কিনতে পারি, ভাড়াও আনতে পারি, সেকেন্ড হ্যান্ড কিনতে পারি। সেকেন্ড হ্যান্ড কিনতে এটার ব্যাপারে একটা ওভারহলিং খরচ আছে। সেকেন্ড হ্যান্ড কিনে ঠিকঠাক করে নেওয়া আর ওভারহলিং খরচ। তারপরে সেইটাকে আবার রিসেল ভ্যালু এটার হয়তো খুবই কম থাকবে। কারণ নতুন মেশিন কিনলে এটাকে রিসেল করতে গেলে আমরা 50% রিটার্ন পাবো। কিন্তু যদি পুরোনো মেশিন কিনি তাহলে সেই ক্ষেত্রে হয়তো 5% বা 10% হয়তো আমি পাবো। হ্যাঁ? রিটার্ন পাবো। তো তখন আমি কোনটা কিনবো? এরকম একটা অপশন ৩ টা ১, ২, ৩ টা অপশন দেওয়া থাকতে পারে। ওদের বলবে কোনটা তুমি করবা এবং কেন করবা? এরকম আরকি। অনেক সময় আমরা একটু ট্রিক খেলি এখানে। যেমন ট্রিকটা হচ্ছে যে ২ টা অপশনকে এড করে দেওয়া আরকি। ২ টারই রেজাল্ট আসলো ধরো আ $100 বা ধরলাম ঠিক আছে $100,000 এর মতন আসছে। $1,00,000 $1,00,000 করে ২ টারই আসলো $1,00,000 বা একই রকম খরচ আসলো। একই রকম টাইম আসলো বা একই রকম কিছু আসলো। তখন আমি কোনটা নিবো? কারণ ৩ রকম হওয়ার কথা ছিল। যেটা তোমার procurement এর ক্ষেত্রে যেটা আমাকে সবচেয়ে বেশি বেনিফিট দিবে, মানে সবচেয়ে কম খরচ করবে সেটাতে আমি নিবো, অথবা সবচেয়ে তোমার আ আ আয় যেটা বেশি করবে সেটা আমি নিবো। এরকম একটা কিছু আছে। ঠিক আছে? সবচেয়ে আমার খরচটা কম কোথায় হবে? তো এখন ২ টো যদি একই রকম রেজাল্ট হয়, একই রকম হয়, তখন আমাদের একটা শর্ত দিয়ে করতে হবে। কেউ হ্যান্ড রেইজ করছো। কারণ কিছু প্রশ্ন করবা? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কি সবসময় দিনের হিসাব করে এই আহ, জিনিসগুলো কেনা বেচার জিনিসগুলো হিসাব করব না? মানে যদি 30 দিনের বেশি হয় তাইলে হুম। আমি জিনিসটা কিনবো বা লিজ নিব, নাকি আমরা এটা হচ্ছে ফার্স্টে? এটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রশ্নের মধ্যে একটা ডিউরেশন দেওয়া থাকে সাধারণত ৩ মাসের প্রজেক্ট, ২ মাসের প্রজেক্ট, ৪ মাসের প্রজেক্ট। তখন ওইটা দিয়েই আমরা হিসেবটা করে ফেলবো। বুঝছো? স্যার আমাদের কুইজে যে ম্যাথটা ছিল ওইখানে হুম, শুধু দিনের উল্লেখটা থাকবে ফাইনালের ক্ষেত্রে। হুম, হুম, হুম। আচ্ছা স্যার। আর যদি না থাকে তুমি ধরে নিবা। তুমি ধরে নিলাম যে ১ মাসের আমরা একটা হিসাব বের করি। ১ মাসে এটা এত খরচ দিবে, এটা এত খরচ দিবে, এটা এত খরচ। কিছু একটা করে নিবা আরকি। যদি না দেওয়া থাকে তখন ধরে নিতে হয়। যে কোনটাতে গেলে ভালো হবে। ঠিক আছে? সাধারণত আমরা প্রশ্নের মানে দিয়ে দিই। একদম উল্লেখ করে দিই। ডেফিনিটলি উল্লেখ করে দিই। বুঝছো? যে এটা করা লাগবে বা ওইটা করা লাগবে, সেটা করা লাগবে। বুঝতে পারছো? একদম বলা থাকে, নির্দিষ্ট করেই বলা থাকে যে এত দিনের প্রজেক্ট, ৯০ দিনের প্রজেক্ট, ৬০ দিনের প্রজেক্ট বলা থাকে। তাহলে ওইটুকুর জন্য হিসাবটা করতে হয়। এটা গেল আরেকটা। প্রকিউরমেন্ট এর অঙ্ক। প্রকিউরমেন্ট এর আরেকটা অঙ্ক আছে। প্রকিউরমেন্ট এর আরেকটা অঙ্ক হচ্ছে সাপ্লায়ারদেরকে তুমি কিভাবে গ্রেডেশন করবা, গ্রেড দিবা। কোন তুমি সাপ্লায়ার চুজ করতেছো। এখন সাপ্লায়ারদেরকে এক্সপেরিয়েন্স এর উপরে আমি কিছুটা নাম্বার দিব। সাপ্লায়ারদের কাজের আ উম কত কাজ তারা করছে, কত বড় কাজ তারা করছে, তার উপর বেস করে আমি হয়তো তাকে একটা ইভ্যালুয়েশন দিব। তারপরে তোমার সাপ্লায়ারের জন্যে দেখা যাবে যে সে আফটার সেল সার্ভিস মানে গ্যারান্টি ওয়ারেন্টি কত দিচ্ছে তার উপর আমি একটা জিনিস দিব। ঠিক আছে? মানে আমি ওয়েট দিই না, আমরা সাধারণত মার্কিং করি না যে আচ্ছা এক্সপেরিয়েন্স ৫ বছরের উপরে হলে একে আমি ১০ মার্ক দিব। এক্সপেরিয়েন্স এত দিনের বেশি হলে এর আমি ২০ মার্ক দিব। এরকম আরকি। তো ১০০ নাম্বারকে আমি যদি ভাগ করি ৪-৫ টা ভাগে ভাগ করি, তাহলে কি ভাগে ভাগ করা যায়? মানে সাপ্লায়ার সিলেকশন তুমি কিসের উপর ডিপেন্ড করবে? তোমার তারপরের প্রশ্নটা তো তোমার খুব সহজ। সেটা হচ্ছে যে আ অনেক সময় বলতে পারে যে তুমি এটা একটা চার্টের মধ্যে দেখাও। তখন তুমি বলবা যে আমি সাপ্লায়ারদেরকে যেহেতু এখানে কন্ডিশন কথা এগুলো কন্ডিশন আছে তোমার ওই ইসের মধ্যে দেওয়া থাকবে, সিনারিওতে দেওয়া থাকবে। বলবে যে আমার এখানে টাইমের কন্ডিশন আছে, এই কন্ডিশন আছে, ওই কন্ডিশন আছে। অতএব আমি সাপ্লায়ারদেরকে এই এক্সপেরিয়েন্স এর উপরে খুব গুরুত্ব দিব। তারপর কস্টিং যেটা তারা করবে, কস্টিং এর উপরে সেকেন্ড গুরুত্ব দিব। তার গুরুত্ব হচ্ছে টেকনিক্যাল লোক কি পরিমাণে তাদের ওখানে কাজ করে তার উপর গুরুত্ব দিব। আর সার্টিফাইড লোক কতজন কাজ করে আজকে, বিএমপি আছে কিনা, আছে কিনা এরকম আরকি। সার্টিফাইড লোক কি পরিমাণ কাজ করে তার উপর গুরুত্ব দিব এবং সেলস সার্ভিসের উপরে গুরুত্ব দিব। এভাবে তুমি একটা জিনিস করে নিতে পারো। এটা একটাতে ৩০%, একটাতে ২০%, একটাতে ১৫%। এগুলো সবকিছু মিলে যেন ১০০% হয়ে যায়। এটা হচ্ছে সাপ্লায়ার সিলেকশন ক্রাইটেরিয়া। কেন করব, কিভাবে করব এই ধরনের বিষয়। বোঝা গেল? আচ্ছা, আরেকটা হচ্ছে কমিউনিকেশন প্ল্যান করতে দেয় অনেক সময় আমরা দিই। যে তুমি তোমার প্রজেক্টের জন্য কমিউনিকেশন প্ল্যান তৈরি করো। তার মানে হচ্ছে কমিউনিকেশন প্ল্যান ২ ধরনের বিষয় কমিউনিকেশন প্ল্যানের মধ্যে আছে। এক হচ্ছে কিভাবে আমি ইন্টারনালি প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডার ইন্টারনালি সবার সাথে কমিউনিকেট করবো এটা। আর কিভাবে কমিউনিকেশন এক্সটার্নালি মানে নিজের টিমের বাইরে
স্টেক হোল্ডার যারা আছে এক্সটার্নাল স্টেক হোল্ডারদের সাথে কিভাবে ডিল করবে, এই দুইটা প্ল্যানিং করতে দেখাইতে হবে আর কি। প্রশ্নের মধ্যে লিখতে হবে যে আমি যেহেতু প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডার বা সামথিং, অতএব আমাকে দুই ধরনের কমিউনিকেশন করতে হবে, আসলে ইন্টারনাল কমিউনিকেশন আর এক্সটার্নাল কমিউনিকেশন করতে হবে। ইন্টারনাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমার ইন্টারনাল লোকজন যারা আছে তাদেরকে আমি কন্ট্রোল বা তাদেরকে একটা ইসের মধ্যে রাখার জন্য আমি একটা অর্গানোগ্রাম বা অর্গানাইজেশন স্ট্রাকচার ফলো করব। আমি কথা বলবো টিম লিডারদের সাথে, টিম লিডাররা কথা বলবো তাদের ইন্ডিভিজুয়াল টিমের সাথে, তাহলে সবার সাথে সবার একটা লিমিটেড কথা হবে, তা নাহলে কমিউনিকেশন চ্যানেল অনেক বেশি হয়ে যেতে পারে, এটা একটা সমস্যা। আবার এক্সটার্নাল কমিউনিকেশনের সাথে কথা বলার সময় বলতে হবে যে ক্লায়েন্টকে আমি নিজে এর মধ্যে জড়াই নিতে, যেটা ক্লায়েন্টকে আলাদা করে সবসময় ব্রিফ করতে হবে না। তারপরে আমরা যদি সব টিমের মধ্যে কিছু কিছু করে রিপ্রেজেন্টেটিভ রেখে কাজ করি তাহলে কমিউনিকেশনটা ইজি হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তুমি কিভাবে প্ল্যান করবে, এই দুইটা প্ল্যান তিনটা প্ল্যান বলতে সাধারণত প্ল্যানিং এর প্রশ্নগুলো 5 নাম্বারের বেশি থাকে। প্ল্যানিং এর প্রশ্নগুলোতে একটা প্যারাগ্রাফে উত্তর দিবা না, দুইটা প্যারাগ্রাফে উত্তর দিবা। তুমি প্রথমে কনটেক্সট তৈরি করবে, আমার এই সিনারিওতে এইটা আছে এইটা আছে এইটা আছে, এরকম আছে, এই জিনিসটা নাই, এটা আছে, অতএব আমি যদি এখন প্ল্যানটা করি তাহলে আমি এই জিনিসগুলোকে কাজে লাগে এই রকমের প্ল্যান করি। এভাবে উত্তর যখন দিবা তখন প্রশ্নের উত্তরটা সুন্দর হবে। যেখানে প্ল্যানিং এর কথা বলবে সেখানে এই কাজগুলো করবে। সাধারণত কমিউনিকেশন প্ল্যান বলি আমরা, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান বলি আমরা, এই ধরনের এগুলোতে প্ল্যান বলা হয়। আচ্ছা, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট নিয়ে এখন কথা বলি। প্রকিউরমেন্ট গেল, কিন্তু স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কি থাকে যে সাধারণত কাজের পাওয়ার বেশি থাকে, ইম্প্যাক্ট বেশি ফেলে, যার কারণে পাওয়ার বেশি, ইন্টারেস্ট বেশি, সেই সব স্টেক হোল্ডারদেরকে কন্ট্রোল করতে মানে তোমার ম্যানেজ করতে হয় বেশি ক্লোজ প্রজেক্ট ম্যানেজার। তাহলে প্রথমেই যেটা করতে হয় স্টেক হোল্ডারদের লিস্ট বানাইতে হয়, তারপরে তোমার স্টেক হোল্ডারদেরকে এদিকে দাও, তারপরে স্টেক হোল্ডারদেরকে তোমার ও যে ইম্প্যাক্ট স্টেক হোল্ডারদের ইন্টারেস্ট এবং পাওয়ারের একটা চার্ট আছে। তোমরা ওই ইয়েতে গিয়ে যেতে পারবা, আবার আবার ওপেন করতে পারবা বইটা, ওই যে ইসেতে চলে যেতে পারবা, তোমার সবার শেষে কিন্তু স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট আছে, ওখানে দেখবা পাওয়ার ইন্টারেস্ট গ্রিড আছে একটা, পাওয়ার ইন্টারেস্ট গ্রিড। রাতুল ইসলাম ইসে চলে গেল কেন? আচ্ছা যাই হোক, ইসে আসতো, রেজাল্ট করিম আসতো, এমন। জি স্যার আছি। আচ্ছা, তো এখানে তুমি আবার ওপেন করতে পারবে কিনা, তাহলে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের ওই জিনিসটা গ্রিড দেখানোর লাগতো। আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে স্টেক হোল্ডারদের আগে একটা লিস্ট বানাইতে হবে, তারপরে কোন স্টেক হোল্ডারের কি পরিমাণে ইম্প্যাক্ট সবার শেষে চলে যায়। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট হলো সবার শেষ পয়েন্ট, সবার শেষ চ্যাপ্টার। এটা হচ্ছে প্রকিউরমেন্ট। এখানে আর নিচে যাও। আচ্ছা, এই যে বাম পাশে যে স্কোয়ারের মতো যে, হ্যাঁ বড় করো একটু, এটাকে বলা হচ্ছে এই যে পাওয়ার ইন্টারেস্ট গ্রিড। হ্যাঁ, এই পাওয়ার ইন্টারেস্ট গ্রিডটাতে আমরা সাধারণত আমরা দেখা যায় যে 4 রকমের লোক হয় আমাদের প্রজেক্টের সঙ্গে যারা জড়িত থাকে, বিভিন্ন এক্সটার্নাল গ্রুপ যারা কিনা আমাদের প্রভাব খুব বেশি, মানে যাদের সাথে বিভিন্ন রকমের প্রভাব থাকে আর কি প্রজেক্টের উপরে। তাদের দেখো একটা গ্রুপ হচ্ছে সবার উপরে ডান দিকে, এটা হচ্ছে হাই ইন্টারেস্ট হাই পাওয়ার। এই লোকজনগুলোর হাই ইন্টারেস্ট এবং হাই পাওয়ার। হয়তো প্রজেক্টটা যে কোম্পানির জন্য করা হচ্ছে তার সিইও, সেই স্টেক হোল্ডারটা এরকম হাই ইন্টারেস্ট, কারণ তার সাইনে তোমার হবে, অ্যাপ্রাস হবে, প্রজেক্ট কমপ্লিট হবে বা প্রজেক্ট রিজেক্ট হবে বা অ্যাকসেপ্টেড হবে। তো এই ধরনের লোকজনকে কি করতে হবে, প্রজেক্ট ম্যানেজার কি করবে, ম্যানেজ ক্লোজলি, তাদেরকে ক্লোজলি ম্যানেজ করবে। ঠিক আছে, তারপরে দেখো পাওয়ার হাই কিন্তু আমার ইন্টারেস্ট লো। হ্যাঁ, সেরকম মনে করো বাম পাশে যেটা আছে, লো ইন্টারেস্ট হাই পাওয়ার, এদের পাওয়ার খুব হাই কিন্তু এদের ইন্টারেস্ট কম, মানে এদের স্বার্থ কম আর কি প্রজেক্টের মধ্যে। কিন্তু এদেরকে অবশ্যই স্যাটিসফাইড রাখতে হবে, কারণ এদের পাওয়ার কম মানে হচ্ছে পাওয়ার খুব তো বেশি, পাওয়ার যেহেতু বেশি এদেরকে কিন্তু স্যাটিসফাইড রাখতে হবে। অ্যাটলিস্ট ম্যানেজ করি আর না করি, মানে হ্যাপি রাখি না খারাপ, কিন্তু এদেরকে স্যাটিসফাইড রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো ইন্টারেস্ট হাই পাওয়ার লো। ইন্টারেস্ট হাই মানে এই ধরনের লোকজন খুব এফেক্টেড হয়, এদের লো পাওয়ার, ধরো কর্মচারী লেভেল যারা আছে এরা আর কি।
তো এদেরকেও অবশ্যই তোমার ওই ক্লোজলি বা স্যাটিসফাইড না রাখলে ওদেরকে ইনফর্ম করে রাখতে হবে যে কি প্রজেক্টের মধ্যে কিভাবে তুমি কাজ করতেছো, কোথায় কোথায় চেঞ্জ আনা হচ্ছে, তোকে সবসময় আমি ইনফর্ম রাখবো। এই হচ্ছে বিষয়। আরেকটা পার্টি এরকম থাকতে পারে এরা এই প্রজেক্টের সঙ্গে মোটেও জড়িত না, এটা লো ইন্টারেস্ট লো পাওয়ার, এদের পাওয়ারের সঙ্গে দেওয়া হয়নি, কোনো পাওয়ারও নাই এবং এটা ইন্টারেস্টেডও না। তো তাদের ক্ষেত্রে আসলে আমাদের কোনো কিছু করার নাই, কিন্তু তাদেরকে মনিটরিং এ রাখতে হবে যে কোন লোকটা কোথায় যাচ্ছে, কোন লোকটা কোথায় আসতেছে। কারণ ইন্টারন্যাশনালি ন্যাশনালি যাই বলো না কেন, যে কোনো সময় যে কোনো মানুষ ওই হাই পাওয়ার হাই ইন্টারেস্টে চলে যেতে পারে। তো তাকে যদি মনিটরিং এ না রাখা হয় ভবিষ্যতে যে বিপদে পড়তে পারবে। তো এইটা হচ্ছে। তো আমরা এখানে প্ল্যানের মধ্যে কি করব, এই জিনিসটাকে নিয়ে আসবো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে। প্রথমে বলবো স্টেক হোল্ডারদেরকে আমরা আইডেন্টিফাই করব, তারপর স্টেক হোল্ডারদেরকে পাওয়ার এবং ইন্টারেস্ট গ্রিড ফলো করে তাদেরকে আমরা এখানে লিস্টিং দায়িত্ব কার প্রতি কি করব সেটা ঠিক করব। এবং তারপরে প্রজেক্ট ম্যানেজারের একটা ইয়ে আছে, দেখো প্রজেক্ট ম্যানেজারের একটা ডায়েরি আছে, এখানে দেখো তুমি এটাকে ছোট করো আবার, এখানে এতে যাও, আবার একটু বইটা একটু নিচে বা উপরে আবার একটু আসো, একটু নিচের দিকে যাও, এই যে বাম পাশে যেটা আছে, দেখো এটাকে বলা হচ্ছে অ্যানালিসিস, স্টেক হোল্ডার অ্যানালিসিস। হ্যাঁ, তো এটাই হচ্ছে স্যাম্পল স্টেক হোল্ডার অ্যানালিসিস। তোমার এরকম একটা অ্যানালিসিস তোমাকে চাইতে পারে, আর চাইতে পারে না চাইলে শুধু সরাসরি এটা দিবা। আর যদি প্ল্যান করতে বলে স্টেক হোল্ডারদের লিস্ট বানাবা, পাওয়ার ইন্টারেস্ট গ্রিড বানাবা, তারপরে বলবো যে স্টেক হোল্ডারদেরকে অ্যানালিসিস করতে হবে। যেমন এখানে একটা পর্যন্ত পড়লেই তোমার হবে, মনে করো প্রথম একজনের নাম দেওয়া হচ্ছে স্টিফেন, সে একজন স্টেক হোল্ডার। কি ধরনের স্টেক হোল্ডার? তার পাওয়ার ইন্টারেস্ট খুব হাই, হয়তো সিইও বা এরকম কিছু লিডিং, তার এঙ্গেজমেন্ট হচ্ছে, খুব লিডিং পজিশনের লোক আছে সে কোম্পানি। এখন তাকে কিভাবে পটেনশিয়ালি ম্যানেজ করবে স্ট্র্যাটেজি, সেটা কিন্তু প্রজেক্ট ম্যানেজার তার ডায়েরিতে লিখে রাখবে। এটাই হচ্ছে অ্যানালিসিস রিপোর্টটা, যে তাকে সে খুবই একজন রাজধারী ধরনের মানুষ, সে কৌতুক করতে পারে, মজা করে, সে খুবই তার হিউমার আছে, তার অবয়ব খুবই বড় সড়ো শরীরের মানুষ, এরকম কথা লেখা আছে। তাকে অবশ্যই কি কি বিষয়ের উপরে তার মানে তার সফট কর্নার কোনটা, হার্ড কর্নার কোনটা, এই জিনিসগুলো বলা আছে এখানে। তাকে কিভাবে ম্যানেজ করতে হবে, বলতে ম্যানেজ ক্লোজলি অ্যান্ড আস্ক ফর হিজ অ্যাডভাইস অ্যাজ নিডেড, এবং প্রয়োজনে তার অ্যাডভাইস নিবা। তাহলেই মানুষজন স্যাটিসফাই, অ্যাডভাইস দিতে পারলে মানুষজন খুশি হয়। তাহলে এটাই হচ্ছে একটা প্ল্যান আর কি, কিভাবে স্টেক হোল্ডারদের প্ল্যান। তো তোমাদের তাহলে এই তিনটা, এখানে যেমন মনে করো 3 জন, 1 2 3 4 জনের জন্য প্ল্যান করতে, তোমার এরকম 4 জনের জন্য করতে হবে না। তুমি একজনের জন্য বা দুজনের জন্য করেই তুমি বুঝাবা যে এইভাবে আমি বাকিগুলোরও করবো। তোমার তো পুরোটা আমরা চাচ্ছি না, আমাদের একটা টোটাল প্ল্যান চাচ্ছি, বুঝতে পারছো? তাহলে এইগুলো আমার স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। দেখো তাহলে আমাদের অনেকগুলো হয়ে গেছে। আমার রিস্ক ম্যানেজমেন্ট হয়ে গেছে, আমার প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট হয়ে গেছে, আমার কমিউনিকেশন ম্যানেজমেন্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট হয়ে গেল। তাহলে এখন আমার বাকি রইল একটা বাকি রইল ওই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানে রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বাকি রইল। রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যে প্রশ্নটা হয় সেটা হলো মোটিভেশনাল থিওরি নিয়ে প্রশ্ন হয়। মনে করো তুমি একটা অর্গানাইজেশনে আছো, লিডিং পজিশনে আছো, এখন তোমার আন্ডারে 15 জনের একটা টিম কাজ করতেছে। তার মধ্যে প্রোগ্রামার আছে, অ্যানালিস্ট আছে, সিনিয়র আছে, জুনিয়র আছে, এবং ইভেন 3-4 জন ক্লার্ক আছে, একজন ক্লার্ক আছে, তারপর জুনিয়র অফিসার আছে, তারপর অ্যাডমিন অফিসার আছে, তারপরে তোমার এখানে আবার স্টাফও আছে যারা কিনা এই যে হয়তো ইসের কাজগুলো করে, অফিস পিয়নের কাজ করে, হ্যাঁ, তারপর বিয়ারের কাজ করে, এই ধরনের কাজগুলো যারা করে। এখন তুমি এই তোমার টিমকে কিভাবে কোনভাবে মোটিভেট করবা, সবসময় মোটিভেটেড রাখবা থ্রুআউট ইউর প্রজেক্ট অ্যাজ এ টিম লিডার অথবা প্রজেক্ট ম্যানেজার, তখন তোমাকে একটা প্ল্যান করতে হবে এখানে। তুমি বলবো যে আমরা এখানে মোটিভেশনাল থিওরি পড়ছি, কিন্তু আমরা অ্যাটমাইজার হায়ারার্কি অফ নিড পড়ছি। ওখানে বলা আছে মানুষজন প্রথমে ফিজিওলজিক্যাল নিডে থাকে, মানুষজনের অন্ন বস্ত্র বাসস্থানে চিকিৎসা ব্যবস্থা করতে হয়। এই লেভেলে যারা থাকে, মানে একদম কায়িক পরিশ্রম করে, রিক্সাওয়ালা এই জাতীয় লোকজন, বা সেটা ক্লিনার অথবা পিয়ন, যারা কিনা কায়িক পরিশ্রম করে, তাদের ক্ষেত্রে সরাসরি টাকা পয়সা দিলেই তারা বেশি খুশি হয়, মোটিভেটেড হয়। রিক্সাওয়ালাটা থ্যাংক ইউ দিলে রিক্সাওয়ালা খুশি হবে না, রিক্সাওয়ালাটা 10 টাকা বেশি দিলে সে খুব খুশি হয়। এরকম আর কি। তাদেরকে তুমি বলবো যে আমার টিমের মধ্যে বিভিন্ন ধরনের লোক আছে যারা কিনা ফিজিওলজিক্যাল স্টেজে আছে। তুমি ম্যাসলো হায়ারার্কি অফ নিডটা দেখে নিও। ম্যাসলো সাহেবের হায়ারার্কি অফ নিডের একটা আছে, ছবি আছে আমাদের ওই যে মোটিভেট ওই চ্যাপ্টারের মধ্যে। ওই চ্যাপ্টারটার নাম হলো রিসোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, আগে শুধু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ছিল, এখন নাম দেওয়া হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। তো এখানে একটা জিনিস হচ্ছে এই যে মোটিভেশনাল থিওরি। আমরা প্রথম যেটা বলছি ম্যাসলোর হায়ারার্কি অফ নিড, এখানে উনি
5টা লেভেলে মানুষকে ভাগ করছে। সবার নিচেটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্টেজ, তারপরে একটা হচ্ছে সেফটি স্টেজ, মানে যাদের এটা মিট হয়ে গেছে তারা একটু সেফটি স্টেজে নিজেদের চিন্তা করে। মনে করো অফিসাররা যারা আছে, অফিস স্টাফ যারা আছে, যারা কিনা ডেস্ক জব করে, তারা কিন্তু ওই যে ফিজিওলজিক্যাল স্টেজে নাই, তারা অন্য বস্তু বাস্তবে নাই, তারা চায় যে একটু নিরাপত্তা বেশি যেন তাদের হয়, তারা একটা ভালো বাসায় থাকতে চায়, একটু বেটার বাসায় থাকতে চায়, ওইরকম টিনশেড বাসায় তারা থাকে না। হ্যাঁ, এইটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্টেজের পরের স্টেজে যারা আছে। তারপরে স্টেজে যারা আছে তারা একটু সোশ্যাল রেসপেক্ট চায়, সোশ্যাল স্টেজ নামিয়ে দেওয়া হচ্ছে তো সোশ্যাল স্টেজ। তারা তো এইটা হচ্ছে একটু উপর লেভেলে, যারা মনে করো অফিসার, তারপর প্রোগ্রামার বা এই জাতীয় লোকজন, তারা কি করে সামাজিক একটা স্বীকৃতি চায়, সামাজিক স্বীকৃতি তাদের খুব দরকার। তাদের সামাজিক স্বীকৃতি আমার প্রজেক্ট ম্যানেজারের মধ্যে কি হবে, প্রজেক্ট ম্যানেজার সবার মধ্যে তাদেরকে একটু ডেকে এনে বলবে যে ওনার কারণে আজকে আমাদের প্রজেক্টে খুব বড় রকম একটা বেনিফিট হয়েছে, সবার সামনে তাকে সম্মান দিবে, একটু করবে একটু। হ্যাঁ, তো এবং তাদেরকে বিভিন্ন রকমের গিফট দিবে, তাহলে তারা খুব খুশি হবে সবার। হ্যাঁ, সম্মানজনক কক্সবাজারের টিকিট দেওয়া হলো, এই করা হলো, এই করা হলো, এই জাতীয় জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা, তারপরের স্টেজ হচ্ছে ওই যে ফিজিওলজিক্যাল স্টেজের পরের স্টেজ হচ্ছে, সরি, সোশ্যাল স্টেজের পরের স্টেজ হচ্ছে কি যেন আছে এখানে, এখানে যেন আমি ভুলে গেলাম। সেটা হচ্ছে তার উপরে একটা স্টেজ আছে, সেখানে সেখানে হচ্ছে কি যে তোমার লোকজন ওখানে হচ্ছে অলরেডি তারা সবাই এক্সপার্ট, তাদের সাধারণ তারা হলো এক্সপার্ট লেভেলের আছে লোকজন আর কি এখানে, তাদের সাধারণই নাই এবং তারা এক্সপিরিয়েন্সড। এদেরকে কি করতে হয়, এরা হচ্ছে এরাও তোমার সামাজিক স্বীকৃতি চায়, তবে এরা চায় একটু অন্যরকমের জিনিস, প্রমোশন বা তাদের একটা চিঠি দিয়ে তাদেরকে দেওয়া, সম্মান জানানো, তারপরে তোমার ক্রেস্ট দেওয়া, সবার সামনে করা। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো পেলে এরা হ্যাপি হয়। আবার সবার উপরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্টেজ। এই লেভেলের লোকজন হচ্ছে কাজ মানে চ্যালেঞ্জ পাগলা, এদেরকে চ্যালেঞ্জ দিলে এরা ঝাঁপায় পড়ে আর কি, চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য, নতুন জিনিস করার জন্য। এরা গতানুগতিক কাজে এরা মজা পায় না, এরা হলো চ্যালেঞ্জিং কাজে মজা পায় বা এই জাতীয় জিনিস। কিন্তু এটা মানুষটাকে যে বুড়া হয়েছে তেমন কোনো কথা নেই। অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা কিনা চ্যালেঞ্জিং কাজ দিলে তারা ঝাঁপায়, মানে খুব ভালো করে কাজ করে। তো মানুষজন আমার তুমি বলবা যে আমি মেজর হায়ারার্কি অফ নিড এই থিওরিটাকে ফলো করে আমি ম্যানেজ করার চেষ্টা করবো। আমার এখানে যেহেতু এই লেভেলের লোক আছে, এই লেভেলের লোক আছে, এই লেভেলের লোক আছে, এদেরকে আমি এইভাবে ম্যানেজ করবো, ওদেরকে আমি সোশ্যাল এই ধরনের রেসপেক্ট দিয়ে ম্যানেজ করবো, থার্ড লেভেলকে আমি এইভাবে ম্যানেজ করবো, ফোর্থ লেভেলকে আমি এইভাবে ম্যানেজ করবো। নতুন নতুন কাজ হলে চ্যালেঞ্জিং কাজগুলো আমি সেলফ অ্যাকচুয়ালাইজেশনের লোকজনকে দিয়ে কাজ করাবো। এইটা বললেই তোমার ফিল আপ হলো। অনেকে কি করে শুধুমাত্র মেজর হায়ারার্কি অফ নিডটা দিয়ে চলে আসে, তাহলে কিন্তু নাম্বারটা উঠবে না। তোমাকে টোটাল প্ল্যানিংটা দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার তাহলে মোটিভেশনাল থিওরির প্রশ্ন হয়ে গেল, আমাদের মোটিভেশনাল প্ল্যান। আমি কিন্তু 5টা প্রশ্ন পড়াই ফেলছি। এখন ইন্টিগ্রেশনের একটা জিনিস বাকি আছে। ইন্টিগ্রেশন থেকে আমরা আলাদা কিছু পড়াই নাই, আমরা যেটা পড়াইছি দুইটা একটা পড়াইছি, ক্যাশ ফ্লো অ্যানালিসিসের অঙ্ক পড়াইছি। ক্যাশ ফ্লো অ্যানালিসিস, ক্যাশ ফ্লোতে তোমার ওই যে একটা চার্ট আছে, ক্যাশ ফ্লো অবশ্য এখানে নাই, তোমাদের এখানে যেটা আছে এই ক্যাশ ফ্লোটা দিয়ে আসলে হবে না। আমি তোমাদেরকে ক্যাশ ফ্লো একটা শুধু একটা চার্ট করে আমি দেখাই দিব না, তাহলে ওটার মধ্যে বুঝে যাবো। ওখানে আর ইন্টারেস্ট রেট দেওয়া থাকবে, তোমার প্রতি বছরের ইনভেস্টমেন্ট দেওয়া থাকবে, প্রতি বছরের খরচ দেওয়া থাকবে। ইনভেস্টমেন্ট থেকে খরচ বাদ দিবা, তোমার নিট বেনিফিট আসবে, সেটাকে তুমি ওই ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ দিবা প্রতি বছরের, তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট হবে এই বছরের তুলনায় সেটা বেরোয় যাবে। তারপরে সেই অনুযায়ী তুমি ক্যাশ ফ্লোটা দেখাবা। তো এরকম করে ক্যাশ ফ্লোর অঙ্ক আমরা করছিলাম ক্লাসের মধ্যে 2 বার, 2 দিন দেখাইছি আমি এটা। তারপর তোমরা যদি চাও তাহলে আরেকদিন দেখানো যায়, অথবা আমি একটা ছোট চার্ট আমি এখানে তোমাদের শেয়ার দিয়ে দিব না, তাহলে ওটা দেখলে তুমি বুঝে যাবে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আসলে, ক্যাশ ফ্লো অ্যানালিসিস আসলে কি জিনিস। ঠিক আছে, এটা এই অঙ্কটা আমাদের ক্ষেত্রে আমরা পড়াইছি, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের জন্য আমরা পড়েছি। আরেকটা অঙ্ক থাকে অনেক সময়, সেটা হচ্ছে ব্রেক ইভেনের অঙ্ক। ব্রেক ইভেনের অঙ্ক হচ্ছে একটা চার্ট গ্রাফের অঙ্ক আর কি। সেটা কিরকম, আমাদের তো খরচ হয় আবার ইনকাম হয়, তো বিজনেসের ক্ষেত্রে, তাহলে এটা প্রজেক্টের ক্ষেত্রে না, ঠিক এটা বিজনেসের ক্ষেত্রে। যেমন ধরো প্রতি বছর আমরা ইনভেস্ট করি, সেই ইনভেস্ট করি, তারপর আমাদের ফ্যাক্টরিতে সেই ইনভেস্টমেন্টের পরে সেই ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাক্ট সেল হয়, তারপর আমাদের ইনকাম হয়। প্রথমে আমরা তো খরচ দিয়ে শুরু করি, কিন্তু তাই না, আমাদের একটা ফিক্সড রেট খরচ আছে প্রতি মাসে, বাসা ভাড়া, ফ্যাক্টরি খরচ, কর্মচারীদের খরচ, এগুলো কিন্তু হতেই থাকে। তাহলে আমাদের এখানে ফিক্সড খরচটা দেওয়া থাকবে তোমার প্রতি বছরের, তোমার যদি র মেটেরিয়াল কস্ট বা অন্যান্য যে ইনভেস্টমেন্ট কস্ট সেটাও তোমার দেওয়া থাকবে। তারপরে তোমার তাহলে তোমাকে বলা হতে পারে যে তাহলে এতগুলা জিনিসের বা এত দিনে তোমার কত টাকা টোটাল কস্ট হলো সেটা বের কর।
তাহলে কস্টের ওই জায়গার সঙ্গে বাকিটা যোগ করে দিয়ে টোটাল আমি একটা কস্ট লাইন তৈরি করতে পারবো। আবার বেনিফিট হবে কখন থেকে? আমার 0 থেকে বেনিফিট শুরু হবে। যখন আমার সেলিং শুরু হবে প্রোডাক্টের, তখন থেকে বেনিফিট শুরু হবে। বলা হলো যে তুমি 1 বছরে 1 লাখ প্রোডাক্ট সেল করতে পারো। তাহলে 1 বছরে যখন 1 লাখ প্রোডাক্ট সেল করতে পারি এবং প্রোডাক্টের প্রাইস অথবা কিছুটা দেওয়া থাকতে পারে, তাহলে 1 লাখ প্রোডাক্টের কত প্রাইস? তাহলে 1 বছর যখন সময়টা থাকবে, সময় অনুযায়ী আমি 1 লাখ টাকা এক পাশে অ্যামাউন্ট দিব, এক পাশে টাইম দিব। তাহলে 1 বছর পরে আমি ওই 1 লাখ টাকার সমান পরিমাণের জায়গায় একটা স্পট বসাবো। আর 0 মানে XY0 যেখানে সেখানে এই সোজা টান দিলে যে লেখাটা আসবে এটা হবে লাইন অফ তোমার ইনকাম। আচ্ছা, এটা আমি তোমাদের একটা ছবি তুলে পাঠাই দিব। এরকম একটা অঙ্ক থাকতে পারে আরকি, যেখানে লাইন অফ ইনকাম আর লাইন অফ কস্ট বের করো। তারপরে তোমার এখান থেকে প্রফিট এবং লস বের করো। আমি কিন্তু সব বলে দিচ্ছি। আমাদের সিলেবাসে আর কিছু বাকি নেই। এসব জিনিসই থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো। কালকে কিন্তু আমি এ সেকশনের ক্লাস নিব। বুঝছো? তোমাদের বি সেকশনের ক্লাস ছিল আজকে, ক্লাসে নেওয়া যায় নাই। কিন্তু পরের দিন 16ই ডিসেম্বরের দিন ওই দিন নেওয়া যাবে না। আর কালকে আমি এ সেকশনের ক্লাস হচ্ছে আমার 1টার সময়। তোমরা যাদের প্রবলেম আছে মনে করো, তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো ওই রুমের মধ্যে। আগামীকাল 1টায়। তোমাদের ক্লাস নিচ্ছে নাকি আগামীকাল 1টায় কোনো? বি সেকশন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শুনছি। আমাদের কিন্তু কোর্সে আমি কিন্তু পুরো সিলেবাস পড়াই ফেলছি। তাহলে আমাদের সিলেবাসটা আবার আমি তোমাদের করে দিই। রিস্ক ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট মানে কেনাকাটা। তারপরে তোমার কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এক্সটার্নাল কমিউনিকেশন, ইন্টারনাল কমিউনিকেশন, কমিউনিকেশন প্ল্যান এটা করতে হয়। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডারদের লিস্ট বানাইতে হয়, স্টেক হোল্ডারদের ইম্প্যাক্ট পাওয়ার ইন্টারেস্ট গ্রিড বানাইতে হয়, সেখান থেকে অ্যানালিসিস করতে হয় স্টেক হোল্ডারদের ম্যানেজমেন্ট প্ল্যান করতে গেলে। তারপর আরেকটা হচ্ছে আমাদের মোটিভেশনাল প্ল্যান, কিভাবে মোটিভেট করবো, ম্যানেজার হায়ারার্কি অফ নিড অনুযায়ী মোটিভেট করবো মানুষকে আমরা। মোটিভেশনাল থিওরি, মোটিভেশনাল প্ল্যান। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে আমরা ক্যাশ ফ্লো অ্যানালিসিস করছি। তারপরে তোমার যে কস্টিং এর বিষয়টা তো ইসেতে চলে গেছে আজকে, প্রকিউরমেন্টের মধ্যে গেছে, যে আমি অপশন 3টা অপশনের মধ্যে কোন অপশনে যাব, অথবা সাপ্লাই সিলেকশন ক্রাইটেরিয়া এগুলো আসতে পারে আমার এখান থেকে। আর ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট থেকে ক্যাশ ফ্লো অ্যানালিসিস আসতে পারে, আরো যে এরকম অঙ্ক আসবে। তো ক্যাশ ফ্লো অ্যানালিসিসের একটা চার্ট আর তোমার এর একটা চার্ট আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এটা দেখলে তোমার যেটা সুবিধা হবে। আর আগামীকাল তোমরা ইচ্ছা করলে 1টার সময় আসতে পারো এস সেকশনের ক্লাসে, আমি ব্যবস্থা করে রাখতে পারি। ওদের ক্লাসেও ফিনিশিং এরকম একটা দেওয়া লাগবে আর কি আমার। আর আগামীকাল সন্ধ্যায় তোমরা যদি চাও আমি আরেকবার তোমাদের সাথে বসতে পারি। তোমরা যদি তোমাদের পড়াশোনা করতে যে কিছু প্রবলেম বের হবে এখন, তাই না? প্রবলেম যদি বের করতে পারো সেটা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো। কালকে রাত 10:30 আমি তোমার সাথে বসতে রাজি আছি। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? এই হাতি ছেলেটা কি বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে স্যার, কালকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হবে ট্রিটমেন্টের জন্য। আমি সারাদিন এত দৌড়াদৌড়ি ছিলাম আমি নিজে জানি না। আমি কিন্তু আজকে চাইনিজ এম্বাসিতে গেছিলাম, ওই যে আমার ছোট ভাইকে চায়নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে করার জন্য। ঠিক আছে? ও তাকে থাইল্যান্ড নিয়ে যাবে নাকি? জি স্যার, কালকে মানে নিউজে দেখলাম আর কি। ও স্যার সিঙ্গাপুর নিয়ে যাবে কালকে। আচ্ছা, নেই, ভালো জায়গায় টিকিটটা হলে ভালো। হ্যাঁ, এটা কি কোনো প্রশ্ন আছে কারো? স্যার স্টেক হোল্ডার কমিউনিকেশন প্ল্যানের জন্য কি এই না, টাইপের এটা টেবিল না 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 না, এটা আসলে কোনো উপকারী কোনো কিছু না। এটা বাদ। এটা আসলে অনেকগুলো জিনিস আছে এখানে, কিন্তু এটা আসলে কোনো ইম্পর্টেন্ট জিনিস না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর আগে যেটা দেখেন, বুঝছো? এটা হলো কমিউনিকেশন প্ল্যানের আর কি, কমিউনিকেশন চ্যানেলের ফর্মুলা, কমিউনিকেশন চ্যানেল। স্যার একটু স্যার একটু ক্লিয়ার করে বলুন যে কমিউনিকেশন প্ল্যান বললে আমরা ওইটা কি টেবিল আকারে লিখবো না তাইলে? স্যার তখন আমি একটু ছিলাম না স্যার।
কমিউনিকেশন প্ল্যান বলতে আমরা বুঝবো হচ্ছে আগে আমরা কনটেক্সট, যখনই কোনো প্ল্যান দিবে তোমাদের প্রজেক্টের প্ল্যান লেখে, তখন তোমরা যেটা করবা 2টা প্যারাগ্রাফ লিখবা। প্রথম প্যারাগ্রাফে বলবা যে কমিউনিকেশন প্ল্যান বা যেটাই হোক, স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান বা যেটাই হোক, তোমাদের সিনারিওতে থেকে তুমি কি কি পাচ্ছ। ফ্রম দ্য সিনারিও উই হ্যাভ, আমরা সিনারিও থেকে পাই, এভাবে লিখবা। 1 নাম্বার, এখানে এরকম একটা ঘটনা ঘটতেছে, এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা ক্রিটিক্যাল, এই জিনিসটা নাই, এই জিনিসটা আছে, এই কথাটা তুমি আগে এখানে সাজায় নিবে প্রথম প্যারাগ্রাফের মধ্যে। তারপরে তুমি আসবে তোমার প্ল্যানটা দেওয়ার জন্য। তাহলে এখন স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে গেলে প্রথমে আমরা স্টেক হোল্ডার লিস্ট বানাইতে হবে। তারপর আমি বের করবো কার এখানে প্রভাব সবচেয়ে বেশি এবং কার ইন্টারেস্ট সবচেয়ে বেশি, এরকম একটা গ্রিড বের করবো। গ্রিডের মধ্যে সবাইকে বসাবো, সেই অনুযায়ী আমি লিস্ট তৈরি করবো। তারপরে আমি এই প্রত্যেকটা যাদের সবচেয়ে বেশি পরিমাণে হাই ইন্টারেস্ট হাই এগুলা থাকবে, তাদের জন্য একটা অ্যানালিসিস রিপোর্ট লিখবো। এই অ্যানালিসিস রিপোর্ট অনুযায়ী আমি থ্রু আউট দ্য প্রজেক্ট আমি কাজ করবো। এটাই হচ্ছে প্ল্যান। আর কমিউনিকেশনের ক্ষেত্রে বলতে হবে যে একটা প্রথমে এরকম সিনারিও থেকে আমরা পাই কি পাই 1 2 3 4 5 লিখলাম। তারপরে আমি লিখবো যেটা পাই সেটাও লিখলাম, যেটা নাই লেখা সেটাও লিখতে পারি আমি। এখানে এই জিনিসটা নাই দেওয়ার চেষ্টা করে তোমার তুমি ইচ্ছা করলে ধরে নিতে পারো কিছু। আচ্ছা, তারপরে তুমি লিখবো কমিউনিকেশন 2 রকমের হয়। একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের নিজের ডেভেলপমেন্ট টিমের সঙ্গে তাদেরকে কমিউনিকেট করতে হয়, আর একটা হচ্ছে যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে তার কমিউনিকেট করতে হয়। স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশনটাকে বলে এক্সটার্নাল কমিউনিকেশন, আর নিজের টিমের ডেভেলপমেন্ট টিমের সঙ্গে কমিউনিকেশনটাকে বলে ইন্টারনাল কমিউনিকেশন। তারপরে ইন্টারনাল কমিউনিকেশন করার সময় প্রত্যেকটা মানুষের সাথে প্রজেক্ট ম্যানেজার কমিউনিকেট করতে পারবে না। সে কি করবে, লাইন ঠিক করে দিবে। সে কতগুলো টিম লিড বানাই দিবে। সে ডেভেলপমেন্ট টিম লিড, সে প্রকিউরমেন্ট টিম লিড, সে তোমার রিস্কের টিম লিড, এরকম ব্যাপারে সে অ্যানালিসিস টিম লিড, এরকম টিম লিড বানাই দিবে। সে শুধু টিম লিডদের সাথে কথা কমিউনিকেট করবে এবং টিম লিডরা তাদের টিমের সঙ্গে কমিউনিকেট করবে। আদারওয়াইজ প্রজেক্ট ম্যানেজার সবার সাথে কমিউনিকেট করতে গেলে প্রজেক্ট ম্যানেজার কাজ করতে পারবে। এটা হচ্ছে প্রজেক্ট ইন্টারনাল এগিয়ে। পরে এক্সটার্নাল ব্যাপারে এরকম কিছু কথা বলবা। এক্সটার্নাল কমিউনিকেশন যখন হবে তখন সেই স্পন্সরের সাথে তাকে ডিল করতে হবে। তারপরে সে যদি খুব টাফ হয় তাহলে তাকে টিমের মধ্যে মানে অ্যাটাচ করে নিতে হবে। তারপরে তোমার থার্ড পার্টির মধ্যে কে কে পড়বে, ধরো লিস্ট আছে এখানে আমাদের, সাপ্লায়ার পড়বে, এক্সটার্নাল সাপ্লাই জিনিসপত্র সাপ্লাই দিচ্ছে, তাহলে সে কিভাবে কাজ করবে, তাকে কিভাবে তুমি ম্যানেজ করবা। তারপর এরকম করে তার সাথে কিভাবে কমিউনিকেট করবে আর কি। জাস্ট আগে থেকেই চুক্তি করা থাকবে অ্যাকর্ডিং টু প্রজেক্টের রিকোয়ারমেন্ট, যেন এটা নিয়ে সময় নষ্ট না হয়। তো প্রথমে শর্ত টর্ত দিয়ে তাদের সঙ্গে আমরা একটা চুক্তিপত্র করে নিব, এমওইউ করে নিব, এইভাবে এই শর্তের মাধ্যমে তারা কাজ করবে, তাহলে কমিউনিকেশনটা ইজি হয়ে যাবে। তো এটা হচ্ছে এরকম। তো এরকম এক্সটার্নাল 2-3 জনের এক্সাম্পল দিবা। এক হচ্ছে ওই যে তোমার যাকে বলা হচ্ছে কিনা টপ মানে ক্লায়েন্টের মধ্যে স্পন্সর আর কি, স্পন্সরকে তুমি কিভাবে ম্যানেজ কমিউনিকেট করবা। তারপরে তোমার এই যে এক্সটার্নাল সাপ্লায়ারদের কিভাবে করবা, এবং ক্লায়েন্টদেরকে কিভাবে করবা, সাধারণ ক্লায়েন্টদেরকে তুমি কিভাবে করবা। এইরকম করে 2-3টা কথা বললেই তো হয়েছে প্ল্যানিং। বুঝতে পারছো না? কমিউনিকেশন প্ল্যান। হ্যাঁ, কমিউনিকেশন আমরা কার সাথে করি প্রজেক্টের সময়? ইন্টারনাল টিমের সাথে করি, এক্সটার্নাল টিমের সাথে করি, তাই তো? তো আমি কিভাবে করবো সেই প্ল্যানটা দিব এখানে। আর কোনো প্রশ্ন? ভয় পাবা না, বড় প্রশ্ন করো। আমি তো খুব ইজি গোয়িং, বকাও দিচ্ছি না, কিছুই করতেছি না, বারবার আমি শিখাইতে রাজি। শেষ আজকের মতো। তোমরা আজকে পড়াশোনা করো, কিন্তু প্রবলেম পাও কালকে আমি রেডি থাকবো, তোমরা রেডি থাকো যে কালকে বি সেকশনের জন্য আমি রাত 10:30টায় আবার সময় দেবো। ঠিক আছে? তোমাদের প্রবলেম থাকলে সেগুলো আবার ডিসকাস করবো, নাহলে 15 মিনিটের হবে। প্রবলেম থাকলে 30 মিনিট 40 মিনিট হতে পারে, সমস্যা। ওকে ওকে স্যার। ওকে, সবাই আছে মোটামুটি দেখা যাচ্ছে এখানে। শায়রি, কি শায়রি বলে? শায়রি তো এখন যেটা মনে আসতেছে সেটা হলো হাসির শায়রি মনে আসতেছে। কি যেন একটা কথা হচ্ছে না, চলতে চলতে নাকি
वही पैरों का चक्कर आ गया এটা শুনছো না চলতে চলতে वही पैरों का चक्कर आ गया মানে হাঁটতে হাঁটতে ওই আগের পায়ের চক্করেই পড়ে গেলাম জানুয়ারি गुजर नहीं था दिसंबर आ गया মনে হচ্ছিল জানুয়ারি যাচ্ছিল না বছরের অথচ ডিসেম্বর মাস থেকে চলে আসছে মানে তোমাদের ফার্স্ট সেমিস্টারই যাচ্ছিল না তোমরা এখন ফাইনাল সেমিস্টারে চলে আসছো তাহলে এখন বলেন কি ইঞ্জিনিয়ার হয়েছেন হ্যাঁ হ্যাঁ বুঝছি অনেক ভালোবাসা পেয়ে গেছে দরকার লাইফ খুব টাফ আমি উইদিন 1 মান্থ আজ কত তারিখ 14 তারিখ আমি গত মাসের 13 তারিখে আমি আমার মাকে হারাইছি বুঝছো এখন আমার ভাইয়ের শরীর ভয়াবহ রকমের খারাপ ওর ক্যান্সারটা থার্ড স্টেজে চলে গেছে মানে আমি খুব একটা বিশাল ইসের মধ্যে ফ্যামিলি গেম তারপর আমি কিন্তু হাসতেছি তারপরে আমি তোমাদের সাথে মৃত্যু যতদূর সম্ভব আমি সবগুলো জিনিস শেষ করে আনছি এবং সবগুলো সিলেবাস যতগুলো কোর্স ছিল আমার আমি সবার আগে শেষ করে দিই সবগুলো কারণ আমি জানি যে আমার মাঝখানে ঝামেলার মধ্যে পড়তে হবে আর কিন্তু লাইফ আসলে এরকমই আমি আমি অনেক বয়স হয়েছি তো লাইফ আসলে এরকমই একটা খুব ডেঞ্জারাস কথা হচ্ছে বেঁচে থাকার একটা তোমার বেঁচে থাকার একটা বিনিময় তোমাকে দিতে হয় বেঁচে থাকার বিনিময়টা খুব করুণ অনেক কঠিন একটা জিনিসের মাধ্যমে দিতে হয় তুমি যত বেঁচে থাকবা আপন মানুষের মৃত্যু বা বিয়োগ তোমাকে তত দেখতে হবে আপন মানুষের মৃত্যুর দামে তুমি তোমার জীবন কিনতে হবে তোমার এটা হচ্ছে একটা খুব কঠিন সত্য বুঝছো? যাই হোক এগুলো তোমাদের এখন বলা দরকার নেই পরীক্ষা দাও পাস করো তারপরটা পরে পরে অফিস হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আচ্ছা আসসালামু আলাইকুম স্যার